1857 উটা টেরিটরি। এই স্থানটা এই মুহূর্তে একটা ললেস ল্যান্ড। আইন নিয়ম কানুনের কোনো অস্তিত্ব নেই এই স্থানে। এই স্থানে প্রত্যেকের শত্রু। কেউ লড়ছে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে, কেউ জাতিগত স্বার্থে, কেউ দেশ বাঁচাতে, আবার কেউ নিজের খিদে মেটাতে। আর এরকম সিচুয়েশনেই তো আমরা মানুষদের ডার্ক নেচারটাকে দেখতে পাই। ওয়েল, কথা হচ্ছে আমেরিকান প্রাইমেভাল সিরিজটাকে নিয়ে। ইদানিং বেশ আলোচনায় রয়েছে এই ছোট মিনি সিরিজটা, যেটাকে পরিচালনা করেছেন পিটার বার্গ। যদিও এই মানুষটা বেশ কিছু সিনেমারও পরিচালনা করেছে, যার মধ্যে আমার কিছু ফেভারিট রয়েছে হ্যানকক, লোন সার্ভাইভার, তারপর ব্যাটেলশিপ। সো যাই হোক, এই সিনেমাগুলো নয় পরে আলোচনা করা যাবে, তবে এখন মেন টপিকে আসা যাক। এই সিরিজটা চরম, একদম ইন্টেন্স, যেটা দেখার পর আমার রিয়েলি মনে হয়েছে যে এটা একটা টাইম ওয়ার্দি ওয়াচ ওয়ার্দি সিরিজ। তো চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি আমেরিকান প্রাইমেভাল সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। আমরা একটা রেলওয়ে স্টেশনে সারা নামক একজন মহিলাকে দেখতে পাই, যার সাথে রয়েছে তার ছেলে ডেভিন। ডেভিনের একটা পায়ে সমস্যা, যার কারণে পায়ে একটা মেশিন লাগানো। তো সারা সেই স্থানে তার গাইডের জন্য অপেক্ষা করছে, যে তাদেরকে নিয়ে যাবে ফোর্ট ব্রিজারে। কিছু সময় পরেই তাদের গাইড মিস্টার ফ্রে সেখানে চলে আসে, যে সারা এবং তার ছেলেকে নিয়ে চলে যায় সেই ফোর্ট ব্রিজারের উদ্দেশ্যে। বেশ কিছুটা দূরেই ওয়েমিং এর সাউথ ওয়েস্টে রয়েছে ফোর্ট ব্রিজার। এই স্থানটা খুবই গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু বাদেই জানবো, বাট যেটা প্রথমেই বললাম যে এই কমপ্লিট স্থানটা হচ্ছে ইউটা টেরিটরির আন্ডারে, এবং আপনারা যদি কম বেশি গেমস টেমস খেলেন তো কমপ্লিট রেড ডেড রিডেম্পশনের ভাইবস আপনি পাবেন এখানে। তো সারা ফাইনালি তার ছেলেকে নিয়ে পৌঁছায় সেই ফোর্ট ব্রিজারে, এবং সেখানকার যে চিফ রয়েছে, যে সেই সম্পূর্ণ স্থানটার দেখাশোনা করে, জিম ব্রিজার, তার সাথে সাক্ষাৎ করে। এবং সেখানে পৌঁছেই একটা দুঃসংবাদ সে পায় যে তাদের যে আর একটা গাইড ছিল, যে সারা এবং তার ছেলেকে নিয়ে যেত সেই ক্রুক স্প্রিং এর উদ্দেশ্যে, সেই মানুষটা অলরেডি বেরিয়ে গেছে। এক্স্যাক্টলি, সারা এবং তার ছেলে তারা যাবে ক্রুক স্প্রিং এ, যে রাস্তাটা বড় ভয়ঙ্কর। তো সারার তো এই মুহূর্তে একটা গাইড প্রয়োজন, এবং দেখে তো মনে হচ্ছে যে সে খুব তাড়াহুড়োতে রয়েছে, তাকে ইমিডিয়েট এখান থেকে বেরোতে হবে। তবে সেখানকার চিফ তাকে কোনো ধরনের হেল্প করতে পারছে না, কোনো গাইড সেখানে নেই। সারা সেই কারণে তার আগের গাইড, যে তাকে এই স্থান অব্দি এনেছে, মিস্টার ফ্রে, তার সাথে ডিল করতে থাকে। তবে মিস্টার ফ্রের সাথে সেখানে থাকা আরেকজন ফ্রেঞ্চম্যানের ঝামেলা লেগে যায়, এবং সেই ফ্রেঞ্চম্যানটা জাস্ট অজান্তেই তাকে গুলি মেরে হত্যা করে ফেলে। অবশেষে সেখানকার চিফ মিস্টার জিম সেই ফ্রেঞ্চম্যানটাকে একটা শোভেল দিয়ে বাড়ি মেরে তাকে নকডাউন করে দেয়। এই ধরনের ঘটনা এই স্থানে প্রিটি মাচ কমন, মানে মানুষেরা এইসব দেখে অভ্যস্ত। বাট মিস সারা সেই সব দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। কিছু সময় পরেই সেই মৃত ফ্রেঞ্চম্যানটাকে বেঁধে সেই ফোর্ট ব্রিজারের গেটের মুখে ঝুলিয়ে রাখা হচ্ছে। মিসেস সারার পক্ষে এই দৃশ্যগুলো দেখা খুবই কঠিন। সে বুঝতে পারে যে এখানকার মানুষগুলো কতটা আনসিভিলাইজড, এবং মিস্টার ব্রিজার সেই সারাকে তো এটাই বোঝায় যে সিভিলাইজেশন এবং সিভিলাইজড মানুষ দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এবং আপনি কোনোটাই এখানে খুঁজে পাবেন না। সারা তার ছেলেকে তো নিয়ে যেতে চায় ক্রুক স্প্রিং এর উদ্দেশ্যে, তবে মাঝখানের রাস্তাটা এতটা ভয়ঙ্কর সেখানকার খারাপ টেরেনের জন্য একদমই না। না ভাই, এইটা শুধু প্রবলেম না। হ্যাঁ, অবশ্যই বন্য জীবজন্তু, উলফ, অনেক কিছুই তো রয়েছে, তবে এই স্থানে চলছে একটা বড় যুদ্ধ। রীতিমতো মানুষ মানুষকে খাচ্ছে, এবং এই লড়াইটা ক্রস করে এখান থেকে বেরোনোটা একেবারে অসম্ভব। তাকে অপেক্ষা তো করতে হবে, তবে মিস সারা অপেক্ষা তো করতে চাইছে না। সে মিস্টার জিমকে বারবার রিকোয়েস্ট করে। সেই কারণে মিস্টার জিম সারাকে নিয়ে যায় আরেকজন মানুষের কাছে। তার নাম হচ্ছে আইজ্যাক রিড, যে সম্ভবত সারাকে নিরাপদে এই স্থানটা থেকে সেই ক্রুক স্প্রিং এ নিয়ে যেতে পারবে। তবে আইজ্যাক জানায় যে না, সে যাবে না। মিস্টার রিডকে তো দেখে মনে হচ্ছিল সে একটা রাফ অ্যান্ড টাফ মানুষ, জঙ্গলেই বসবাস করে সে অ্যাকচুয়ালি, এবং মনেই হচ্ছিল যে সারাকে যদি কেউ গাইড করতে পারে বা নিরাপদে এই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে, তো এই মানুষটাই আর কেউ না। তবে সে তো না বলে দিয়েছে। এখন গাইডের খোঁজ করলে সেই ফোর্টে বহু গাইড তো খুঁজে পাওয়া যাবে, তবে মিস্টার ব্রিজার জানায় যে এখানে আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। বলতে গেলে অধিকাংশ মানুষই সারাকে মাঝ রাস্তাতেই হত্যা করে তার জিনিসপত্র লুটে সেখান থেকে বেরিয়ে যাবে। তখনই সারার চোখ পড়ে কিছু মর্মনসদের উপরে। মর্মনস ছিল সেই সময়ের একটা খ্রিস্টান ধর্মীয় গ্রুপ। এদের নিয়ম কারণটা স্লাইটলি আলাদা ছিল, তবে এই গ্রুপটা অর্থাৎ মর্মনসদের ক্ষমতা সেই স্থানে চরম ছিল। ইভেন সেই স্থানে যে বড় লড়াইটা চলছে, যেটার ব্যাপারে একটু আগেই বললাম, সেই লড়াইতে এই মর্মনসদের ভূমিকাও সব থেকে বেশি ছিল। যাই হোক, সেটা নয়, একটু বাদেই জানবো। তো সারা সেখানে চলে যায় সেই মর্মনসদের সাথে সাক্ষাৎ করার জন্য। সে জেকবের সাথে কথা বলে, জেকব প্র্যাট, যার সাথে রয়েছে তার স্ত্রী এবং আরো অন্যান্য কিছু মহিলা, যারা একটা ভিন্ন স্থানে যাচ্ছে। সারা জেকবকে রিকোয়েস্ট করে তাদের সাথে নিতে, কারণ অবভিয়াসলি এরকম একটা কঠিন রাস্তায় আপনি একা তো যেতে পারবেন না, আপনার গ্রুপ লাগবে। সেই কারণেই সারা থেকে বহুবার রিকোয়েস্ট করে, এবং অবশেষে জেকব রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলায় তারা এই স্থান ত্যাগ করে বেরোবে।
অন্যদিকে একটা বাচ্চা মেয়ের আমরা স্টোরি দেখতে পারি। এই বাচ্চা মেয়েটাকে টু মুনস বলা হয়। এটা একটা নেটিভ আমেরিকান মেয়ে, যাদেরকে ইন্ডিয়ানসও বলা হয়। সেই ফোর্ট ব্রিজের ক্যাম্প থেকে একটা ছুরি চুরি করে নিয়ে পালায়। রাতের বেলায় সে তার ক্যাম্পে ঘুমাচ্ছিল এবং তাদের ক্যাম্পেরই আর একজন মেম্বার তার টেন্টে ঢুকে সেই বাচ্চা মেয়েটার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, আর তখনই সেই মেয়েটা ছুরি দিয়ে সেই মানুষটাকে হত্যা করে তার ক্যাম্প ত্যাগ করে পালায়। পরের দিন সকালবেলা সেই মর্মনসরা সেখান থেকে বেরোচ্ছে, একই সাথে সারাও তাদের সাথে সেই স্থান ত্যাগ করে বেরোয়। দূর থেকে মিস্টার রিড অর্থাৎ আইজ্যাক তাদের উপর নজর রাখছিল। আইজ্যাক তো প্রথমেই না বলে দিয়েছিল যে সে যাবে না তাদের সাথে, তবে আইজ্যাক খুব চিন্তিত যে এরকম একটা খারাপ রাস্তায় সারা একটা ছোট বাচ্চা ছেলেকে নিয়ে যাচ্ছে, জিনিসটা খুবই রিস্কি। অন্যদিকে সারা সে তো জার্নি করছে, সে তার ছেলেকে জানায় যে ব্যাগ থেকে একটা চাদর বার করে আনতে, একটু ঠান্ডা লাগছে তার। এবং ডেমিন লক্ষ্য করে যে তাদের সেই গাড়িতে সেই বাচ্চা মেয়েটা লুকিয়ে রয়েছে যার নাম ছিল টুমন। মনে আছে তো গতকাল রাতেই সে সেই মানুষটাকে হত্যা করে সেখান থেকে পালিয়েছিল। তবে ডেমিন কোনো আওয়াজ করে না, কাউকে কিছু বলে না, সে মেয়েটাকে সাহায্য করে লুকাতে। অন্যদিকে সেই মর্মসদের মধ্যে যে ছিল জেকব এবং তার স্ত্রী অ্যাবিশ, তাদের কিছু স্টোরি আমরা জানতে পারি। জেকবের আগের স্ত্রী ছিল অ্যাবিশের বোন, তবে সে সম্ভবত মারা গিয়েছে, সেই কারণে সে অ্যাবিশকে বিয়ে করে নিয়েছে। তবে এতে যেন অ্যাবিশের কোনো ইচ্ছে ছিল না। জেকব জাস্ট অ্যাবিশকে প্রমিস করেছে যে সে তাকে একটা সুন্দর জীবন দেবে এবং সেই সুন্দর জীবনের খোঁজেই অ্যাবিশ চলেছে। অন্যদিকে সেই ফোর্ট ব্রিজারে একজন বাউন্টি হান্টার গিয়ে পৌঁছায়। সে জিমের সাথে সাক্ষাৎ করে, যে সেখানকার চিফ, এবং তাকে জানায় যে সে একটা মেয়ের খোঁজ করছে যে একটা ধনী মানুষকে হত্যা করে পালিয়েছে। সে মেয়েটার নাম হচ্ছে সারা, যে একটা বাচ্চা ছেলেকে নিয়ে ট্রাভেল করছে। সে মেয়েটার উপরে প্রায় $1500 বাউন্টি রয়েছে, যে খুঁজে দিতে পারবে সে সেই টাকাটা পাবে। আর অফকোর্স সেই মেয়েটাকে সেই সারা, যে নিজের নামটা চেঞ্জ করেছে, সে পরিচয় দিয়েছে তার নাম সারা রোওয়েল। যদিও সেখানকার চিফ অর্থাৎ জিম সে জানা যে না, সে এরকম কাউকে দেখেনি বা চেনে না। তবে সেখানে উপস্থিত অন্যান্য মানুষগুলো কিন্তু এই জিনিসটা শুনতে পেয়েছে। একজন ট্র্যাপার সেখানে ছিল যার নাম হচ্ছে ভিজিল, সে এই জিনিসটা শুনতে পায়। অ্যান্ড অফকোর্স এই লোভটা ত্যাগ করা একেবারে কঠিন। মানুষটাকে খুঁজে দিতে পারলে এতগুলো টাকা পাবেন আপনি, কে এই সুযোগটা মিস করতে চায়? অন্যদিকে সেই মর্মনসরা অর্থাৎ জেকব এবং তার স্ত্রী, যার সাথে সারাও রয়েছে, তারা আর একটা স্থানে গিয়ে রেস্ট নিচ্ছে। সেখানে আর্কানসাসের আর একটা ক্যারাভান রয়েছে, প্রায় 200 জনের উপরে মানুষ রয়েছে। তবে আচমকা সেখানে কিছু মানুষজন চলে আসে এবং সেই আর্কানসাসের যে লিডার রয়েছে তাকে বলতে থাকে যে এই স্থানটা ত্যাগ করে এখান থেকে চলে যেতে, কারণ এই স্থানটা নাকি মর্মনসদের। যারা আপনারা একটু কনফিউজড বুঝতে পারছেন না, এবার আপনাদের ব্যাপারটা বলি। যেমনটা বললাম যে মর্মস একটা ধর্মীয় গ্রুপ যারা নিজেদেরকে মাইনরিটি মনে করে, তাদের সাথে অন্যান্য ট্রাইব, অন্যান্য মানুষদেরও অনেক ঝামেলা রয়েছে। তবে এই মর্মসদের মধ্যে থেকেই একজন এই সম্পূর্ণ উটা টেরিটরির গভর্নর হয়েছে, যার নাম হচ্ছে ব্রিংহাম ইয়ং, আর যার কারণেই এই পার্টিকুলার স্থানে মর্মসদের একটা ক্ষমতা চলে এসেছে। এই আর্কানসাসদের সাথে মর্মসদের অনেক পুরনো ঝামেলা, সেই কারণেই তো কিছু মর্মস সৈন্যরা এসে বলে যে ভাই এই স্থানটা ত্যাগ করে চলে যাও, এই স্থানটা এখন আমাদের গভর্নর আদেশ দিয়েছে। অন্যদিকে সেই আর্কানসাস তারা আবার এই আদেশ মানবে না। তারা জানায় যে আমরা এই মুহূর্তে ইউনাইটেড স্টেটসের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমরা মার্কিন প্রেসিডেন্টকে মান্য করব, তাই মর্মনসদের কোনো থ্রেট এখানে কাজ করবে না। মর্মনসরা বন্দুক টন্দুক দেখে একটু ভয় টয় দেখায়, তবে আর্কানসাসদের সংখ্যা অনেক বেশি ছিল, সেই কারণে সেই মর্মন সৈন্যগুলো সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। এবার ব্যাপার হচ্ছে জেকব, তার স্ত্রী এবং তার টিম, তারাও তো মর্মন এবং তারাও তো এই স্থানে এসে আশ্রয় নিয়েছে। মর্মনদের সাথে তো আর্কানসাসের একটা পুরনো ঝামেলা, তাহলে তারা জেকবকে এখানে আশ্রয় নিতে কেন দিল? এইটাই তো স্ট্র্যাটেজি। সেই মানুষটা জানায় যে মর্মনসদের একদম সামনে ক্যাম্প খাটাতে দিন, যদি সেই মর্মন সৈন্যরা আক্রমণ করে তাহলে সে প্রথমে নিজেদেরই উপরে আক্রমণটা করবে। আর যেটার ভয় ছিল সেটাই হয়। জেকব এবং তার টিম সেখানে বসে গল্প করছে, অন্যান্য আর্কানসাসরা বসে চিল করছে, আর আচমকা সেখানে তীরের বর্ষণ শুরু হয়। কিছু মুখোশধারী মানুষ সেখানে আক্রমণ করেছে এবং কিছু নেটিভ ইন্ডিয়ানসরাও সেখানে আক্রমণ করেছে, যাদেরকে পাইউট বলা হয়। এখন ব্যাপার হচ্ছে যে এই মর্মনস এবং সেই নেটিভ মানুষদের মধ্যে একটা চুক্তি রয়েছে, আর এই আক্রমণটা দেখে তো মনে হচ্ছে যে মর্মনসরা না, বরং সেই ইন্ডিয়ানসরা এই স্থানে আক্রমণটা করেছে। তো যেমনটা বললাম, এই স্থানটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, একটা ম্যাসাকার শুরু হয়। নৃশংসভাবে একটা মানুষ একে অপরকে হত্যা করছে, মানুষের ভিড়ে কে কাকে হত্যা করছে কিছু বুঝতে পারছে না। তবে এত লড়াইয়ের মধ্যে জেকব তার স্ত্রী অ্যাবিশকে খুঁজে বেড়াচ্ছে। অ্যাবিশকে কিছু নেটিভ মানুষেরা তুলে নিয়ে গেছে। অন্যদিকে জেকবের উপরে একজন হামলা করে, যে জেকবের স্কালের কপালের উপরে চামড়াটা টেনে তুলে দেয়। জেকব ভয়ঙ্করভাবে ঘায়েল হয়। একই সাথে সারা এবং তার ছেলে, সেও সেই ম্যাসাকারটা কোনো মতে সার্ভাইভ করে। তারা সেখান থেকে বেরোতেই পারতো না যদি না মিস্টার রিড এসে তাদেরকে সাহায্য করত। সেই মানুষটা যে তাদেরকে সাহায্য করবে না বলে দিয়েছিল, কিন্তু সে মানুষটা দায়িত্ববান, সে মনের ভালো। সে জানে সারা এবং তার সাথে থাকা সেই ছোট বাচ্চাটা কোনোভাবেই এই এত বড় জার্নিটা সেফলি কভার করতে পারবে না। সো আইজ্যাক তাদেরকে সাহায্য করে, তারা একটা স্থানে লুকায়। অন্যদিকে পাইউট সৈন্যরা তাদেরকে খুঁজে যাচ্ছে।
যেমনটা বললাম সেই স্থানে আক্রমণ তো করেছে মর্মনসরা, যাদেরকে লিড করছিল উলসি নামক আরেকজন মর্মন সৈন্য, এবং সে সেই পাইউটসদের বলেই দিয়েছে যে যারা যারা পালিয়েছে তাদেরকে খুঁজে বার করে আনো, নইলে তোমরা টাকা পাবে না। যেমনটা বললাম এই মর্মনসরা তো পাইউটসদের ভাড়াই করেছিল এই স্থানে আক্রমণ করার জন্য, আর অবশ্যই এই স্থানে যে মর্মনসরাই আক্রমণ করেছে এই কথাটা যদি বাইরে ছড়িয়ে যায় বা কেউ যদি জানতে পেরে যায় তাহলে তো সব গেল। তো কোনো মানুষকে জীবিত এখান থেকে তো বেরোতে দেওয়া যাবে না। সেই কারণে সেই পাইরেটসগুলো সারা এবং তার ছেলেকে খুঁজতে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে জেকবের সাথে থাকা যে মহিলাগুলো ছিল বেশ কিছু মর্মন্স, যার মধ্যে জেকবের স্ত্রীও ছিল অ্যাবিশ, তাদেরকে সেখানে জীবিত ধরা হয়েছে। তবে কি করা হবে তাদের সাথে? উলসি জানায় যে এদেরকে পাইরেটসদের হাতে ছেড়ে দাও। এই নেটিভ মানুষগুলো এমনিও সাদা চামড়ার মানুষদের পছন্দ করে না, এদের তো হত্যা করেই দেবে। অন্যদিকে রাতের বেলা বৃষ্টি হচ্ছে। সারা, তার ছেলে ডেভিন এবং সাথে রয়েছে মিস্টার রিড, তারা সেই বৃষ্টিতে ভিজছে। সারা মিস্টার রিডকে জানায় যে সেখানে আগুন জ্বালাতে যাতে তারা গাটা গরম করতে পারে, তবে রিড জানায় যে না, তারা এই মুহূর্তে লুকিয়ে রয়েছে, এক ফোঁটা আলো জ্বললে বা একটু ধোঁয়া বেরোলেই তারা ধরা পড়ে যাবে। অন্যদিকে সারা খুবই কনফিউজ যে সেই স্থানে কারা আসলে আক্রমণ করলো, কারণ সবাই তো সেখানে ইন্ডিয়ান্স ছিল না। অন্যদিকে রাতের বেলা সে ফোর্ট ব্রিজে সে বাউন্টি হান্টারটা তো রয়েছে যে সেই সারাকে খুঁজে বেড়াচ্ছে। সারা নাকি একটা মানুষকে হত্যা করে পালিয়েছিল, তবে সেই মানুষটার উপরে ভার্জিল নামক আরেকজন মানুষের নজর প্রথম থেকেই ছিল, এবং ভার্জিল সে বাউন্টি হান্টারটাকে হত্যা করে তার কাছ থেকে বাউন্টিটা নিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ সারাকে এখন খুঁজে দিতে পারলে ভার্জিল টাকা পাবে, যদিও তার নাম হচ্ছে ভিজিল, আমি বহুবার ভুল উচ্চারণ করেছি। তো ভিজিল তো সেই মানুষটাকে হত্যা করে দেয়, তবে ভিজিলের একটা ভাই রয়েছে যে খুবই দয়ালু, এবং ভবিষ্যতেও দেখবো যে ভিজিলের এরকম খারাপ কাজকর্মে সে একটু রিগ্রেট ফিল করছে। অন্যদিকে জ্যাকবের হুশ এসেছে। যেমনটা বলেছিলাম তার স্কালের উপর থেকে সম্পূর্ণ চামড়াটা তুলে দিয়েছিল কেউ, তা সত্ত্বেও সে জীবিত রয়েছে, এবং এই আহত অবস্থাতেও সে তার স্ত্রী অ্যাবিশকে খুঁজে বেড়াচ্ছে। তবে চারিদিকে তো কোনো জীবিত মানুষে লক্ষ্য করতে পারছে না। কিছু সময় পরেই কিছু নেটিভ মানুষ সেখানে চলে আসে। এই মানুষগুলোকে শোষণ বলা হয়, যাদের লিডার হচ্ছে রেড ফেদার। তারা জেকবকে দেখতে পায়, জেকব তাদের কাছে ভিক্ষা চাইছে সাহায্যের জন্য, তবে সেই মানুষগুলো জেকবকে হত্যা করে না। জেকবের এই খারাপ অবস্থা দেখে তারা বুঝতেই পেরেছে যে এই মানুষটা তো বেশিক্ষণ বাঁচবেও না, সেই কারণে জেকবকে সেখানে ফেলে দিয়ে তারা চলে যায়। অন্যদিকে সারা, তার ছেলে ডেভন এবং মিস্টার রিড তারা জার্নি করছে। সারা মিস্টার রিডকে বারবার রিকোয়েস্ট করছে যে তাদেরকে যদি সে ক্রুক স্প্রিং অব্দি নিয়ে যেতে পারে তাহলে সে মিস্টার রিডকে প্রচুর টাকা দেবে, তবে মিস্টার রিড তার কোনো কথাই শুনছে না, তার যেন টাকা প্রয়োজন না। একই সাথে তারা সেই ছোট মেয়েটাকেও দেখতে পায়, সেই নেটিভ মেয়েটা যার নাম হচ্ছে টুমোস, যে লুকিয়ে লুকিয়ে তাদের সাথে জার্নি করছিল। এই মেয়েটাও অসহায়, এবং তারা রিয়েলাইজ করে যে মেয়েটা কোনো বিপদ না, সে তাদের কোনো ক্ষতি করবে না। তবে বিপদ তো চারিদিকে ঘটছে। তারা যেতে যেতে এমন একটা স্থানে গিয়ে পৌঁছায় যে সামনে কোনো রাস্তা নেই, নদী বয়ে গেছে। মিস্টার রিড তাদেরকে রেখে সেখান থেকে চলে যায় রাস্তা খোঁজার জন্য। তবে সেই স্থানে তো তাদের পিছনে দুটো বিপদ ছিল। একটা হচ্ছে সেই ট্র্যাপারগুলো, যাদের লিডার হচ্ছে ভিজিল, যারা টাকার লোভে অর্থাৎ বাউন্টির লোভে সারাকে খুঁজছে। তারা নদীর ওপার থেকে সারা এবং তার ছেলেকে দেখতে পেয়ে যায়। অন্যদিকে সেই মর্মন্সগুলো কিছু নেটিভ মানুষদের পাঠিয়েছিল, যাদেরকে পাইউট বলা হয়। তাদের তো আদেশ দিয়েছিল যে যারা পালিয়ে গেছে তারা যাতে বাঁচতে না পারে, মানে সেই স্থানে যে মর্মন্সরাই আক্রমণ করেছিল এই কথাটা যাতে কেউ না জানতে পারে। তো তাদের সাথে মিস্টার রিডের মুখোমুখি হয়ে যায়। মিস্টার রিড একটা জীবন মৃত্যুর লড়াই লড়ে। সেই পাইউটসগুলো সেখানকার নেটিভ, সেই নেচারটাকে প্রপারলি তারা ইউটিলাইজ করতে পারে। তবে মিস্টার রিড সেও এই নেচারেরই একটা অংশ। তার দুর্দান্ত ফাইটিং টেকনিক, সার্ভাইভাল স্কিল তাকে বাঁচতে সাহায্য করে। অন্যদিকে ভিজিল এবং তার টিম সারাকে ধরবে বলে পাগল হয়ে গেছে। সারা, তার ছেলে এবং সেই মেয়েটা তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, এবং ভিজিল সেই গুহার মধ্যে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয় যাতে দম না নিতে পেরে সারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, যদিও তারা সেই গুহা থেকে পালানোর একটা রাস্তা ঠিক খুঁজে বার করেই নেয়। অন্যদিকে সেই মর্মন্সদের লিডার অর্থাৎ এই ইউটা টেরিটরির যে গভর্নর রয়েছে ব্রিংহাম ইয়াং, তাকে আমরা দেখতে পাই। সে তার পার্টনারদের ধর্মীয় কথা বলছে, শুধু ধর্মীয় কথা না বরং কিছু উস্কানিমূলক তো কথা বলছে, কিভাবে তারা অত্যাচার লাঞ্ছনার শিকার হয়েছে তা সত্ত্বেও তারা ভয় পায়নি, এবং তাদের পবিত্র জমি যেটাকে তারা জায়ন বলছে সেটাকে তারা দখল করেই ছাড়বে। তবে তাদের এই স্বপ্নটাকে পূরণ করতে মাঝখানে একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে ফোর্ট ব্রিজার। গল্পের শুরুতেই যে স্থানটা দেখেছিলাম যেখানকার চিফ হচ্ছে মিস্টার জিম ব্রিজার, এই মর্মন্সদের সেই ফোর্ট ব্রিজারটা দখল করতে হবে। সেই কারণে সে বিল নামক একজন অফিসারকে পাঠায় মিস্টার জিমের সাথে সাক্ষাৎ করার জন্য। মিস্টার জিম জানায় যে কেন সে মর্মন্সদের এই জমিটা বেচে দেবে। সে কষ্ট করে এত বড় একটা ফোর্ট দুর্গ বানিয়েছে, এখানে তার একটা ক্ষমতা কাজ করে, আর যদিও বা সে যদি বিক্রি করে তো মার্কিন সরকারকে বিক্রি করবে। এখন মর্মন্সরা তো এটা চায় না। যেমনটা বললাম এই ফোর্টটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে রয়েছে,
জিম যদি সরকারকে এটা বিক্রি করে দেয় তাহলে এই স্থানটা ইউএস আর্মি দখল করে নেবে এবং ইউএস আর্মির সাথে এই মর্মনসদের নিজস্ব একটা আর্মি রয়েছে, তাদের অনেক কনফ্লিক্ট রয়েছে। যেমনটা বললাম, এই মর্মনসরা জাস্ট একটা ধর্মীয় গ্রুপ তো না, এদের নিজস্ব একটা আর্মড বাহিনীও রয়েছে। যদিও বিল জানায় যে তারা নিজেদের রক্ষার্থে মানে সেলফ ডিফেন্সের জন্য এই গ্রুপটা বানিয়েছে, তবে তাদের অনেক বদনামও তো রয়েছে, বহু স্থানে আক্রমণ করা এবং একটু আগে যে আমরা ম্যাসাকারটা দেখলাম যে নৃশংসভাবে মানুষগুলোকে তারা হত্যা করলো। তো এই মর্মনসরা কতটা সৎ এইটার সার্টিফিকেট তোমরা পেয়ে গেছি। তবে সেই মুহূর্তে সেই স্থানে আরেকজন মানুষকে আনা হয়েছে, সেই আহত মিস্টার জেকবের কপালে স্টিচ করা হচ্ছে এবং অন্যদিকে ইউএস আর্মি ক্যাপ্টেন এডমুন্ড ডেলিঙ্গার তাকে নানান প্রশ্ন করছে। ডেলিঙ্গার তাকে বলছে যে কারা আক্রমণ করেছিল সেই স্থানে। জেকব জানায় যে ইন্ডিয়ানসরা টুপি পরে আক্রমণ করেছে। এখন জিনিসটা শুনতে বড় অদ্ভুত যে ইন্ডিয়ানসরা যদি আক্রমণ করে তাহলে তারা টুপি কেন পরবে, মানে নিজেদের মুখটাই বা কেন ঢাকবে। অন্যদিকে সেই মর্মসদের অফিসার বিল, সেও তো সেখানে উপস্থিত ছিল। সে সেই ক্যাপ্টেনকে জানায় যে এত বেশি প্রশ্ন না করে বরং গিয়ে ইন্ডিয়ানসের সাথে কথা বলতে, তাদের বাড়বাড়ন্ত অনেক বেশি হয়েছে, তাদেরকে থামানো উচিত। এই আর্মির উচিত মর্মনসদের সাথে ঝামেলা না করে বরং সেই ইন্ডিয়ানদের শিক্ষা দেওয়া। এখন বিল তো জানে যে সেই স্থানে কি হয়েছিল, আর সে কখনোই চাইবে না যে মর্মনসদের নাম উঠে আসুক। অন্যদিকে কিছু পাইউটসরা, সেই নেটিভ ইন্ডিয়ানসরা যারা মর্মনদের সাহায্য করেছিল সেই স্থানে আক্রমণ করতে, তারা সেই মহিলাগুলোকে তো তুলে নিয়ে চলে গেছে এবং তাদের ক্যাম্পে সেই নেটিভদের আর একটা গ্রুপ যাদেরকে শোষণ বলা হয় তারা এসে পৌঁছায়। সেই শোষণদের লিডার যে ছিল রেড ফেদার, সেই পাইউটসদের বিশ্বাসঘাতক বলে ডাকছে। রেড ফেদার জানায় যে আমরা প্রত্যেকে নেটিভ, আমরা একত্রিত থাকবো, কিন্তু তোমরা সেই সাদা চামড়ার মানুষদের সাহায্য করছো লড়াইতে। এই পাইউটসগুলো অ্যাকচুয়ালি বুঝেই গিয়েছিল যে তারা এই লড়াইতে জিততে পারবেন না। আই মিন লিটারেলি, একটা ক্যানন বন্দুকের এগেনস্টে তীর কখনো কাজ করে কি? তবে রেড ফেদার তার একটা প্রাইড রয়েছে, সে কখনো মাথা নত করবে না। সেই কারণে সে সেই পাইউটসদের হত্যা করে দেয়। তবে সেখানে যে মর্মনস মহিলাদের বেঁধে রাখা হয়েছিল তাদের কি হবে? এক এক করে প্রত্যেকটা মহিলার গলা কেটে কেটে হত্যা করা হচ্ছে। তবে রেড ফেদার অ্যাবিশের চোখে একটা সাহস লক্ষ্য করতে পারে, যেন তার মধ্যে মৃত্যুর ভয় নেই, এবং সে অ্যাবিশকে হত্যা করে না, বরং তুলে নিয়ে চলে যায় তার নিজস্ব ক্যাম্পে। অন্যদিকে অ্যাবিশের হাজবেন্ড জেকব, সে তো বেঁচে রয়েছে। জিম তাকে জিজ্ঞেস করে যে তাদের সাথে একজন মহিলা এবং তার ছেলে যে ট্রাভেল করেছিল তারা কি বেঁচে রয়েছে। জেকব জানাচ্ছে সেই স্থানে সবাই মারা গেছে। তবে জেকব কিন্তু তার স্ত্রীর লাশটা খুঁজে পায়নি। তো তার দৃঢ় বিশ্বাস রয়েছে যে তার স্ত্রী হয়তো জীবিত রয়েছে এবং সেই মর্মন অফিসার অর্থাৎ বিল, সে জানায় যে সে জেকবকে সাহায্য করবে তার স্ত্রীকে খুঁজে দিতে। সে জেকবকে সেখান থেকে নিয়ে চলে যায়। এখন নিয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য, যে আর্মিরা যাতে তার থেকে বেশি কোনো উত্তর খুঁজে না বার করতে পারে। তারপর তারা মর্মন সৈন্যদের, মর্মন মিলিশিয়ার একটা ক্যাম্পে গিয়ে পৌঁছায়। এই মর্মন সৈনিকদের বলা হয় নাভাও লিজেন। অফিসার বিল প্রথমেই আরেকজন সৈন্য মিস্টার উলসিকে কষিয়ে একটা চড় মারে। উলসি তো বলেছিল যে তাদের মিশন সাকসেসফুল, ওই স্থানে কেউ বেঁচে নেই। তাহলে জেকব কিভাবে বেঁচে আছে? একই সাথে জেকবের স্ত্রীও তো নেই, সেও হয়তো কোথাও না কোথাও বেঁচে আছে। ভাগ্য বলো যে জেকবের তেমন কিছু মনে নেই, অর্থাৎ মিস্টার উলসিকে দেখে সে চিনতে পারেনি। তবে তার স্ত্রী যদি বেঁচে থাকে এবং সে যদি সত্য কথাটা বাইরে ছড়িয়ে দেয় যে সেই স্থানে মর্মনসরা আক্রমণ করেছিল এবং এই খবর যদি প্রেসিডেন্টের কাছে গিয়ে পৌঁছায়, তাহলে তো হাজারো হাজারো সৈনিকরা এখানে চলে আসবে এবং মর্মনসদের একদম উচ্ছেদ করে দেবে। উলসিকে আদেশ দেয় যে সে যা যা ভুল করেছে সেগুলোকে শুধরে নিতে, যারা যারা জীবিত রয়েছে তাদেরকে খুঁজে হত্যা করতে। অন্যদিকে মিস্টার রিড, সারা, ডেভন এবং সেই নেটিভ মেয়েটা অর্থাৎ টুমোস, তারা ট্রাভেল করছে। মিস্টার রিড চাইলে তো তাদেরকে ফেলে রেখে চলে যেতে পারে, তবে সে নিজের মধ্যে যেন একটা দায়িত্ব ফিল করছে। সে জানে যে এই মানুষগুলো এখানে সার্ভাইভ করতে পারবে না, সেই কারণে সে সাহায্য করছে। ডেভিনের পাটা খোড়া এবং তার পায়ে একটা মেশিন লাগানো, এবং ডেভিনের চলার দরুন অনেক শব্দ হচ্ছে সেটাতে, সেই কারণে সে সেটা খুলে দেয়। মোটমাট বিপদ এখানে শুধু মানুষ না, বন্য জীবজন্তুও রয়েছে। অন্যদিকে মর্মসরা সেই পাইউটসদের ক্যাম্পটা খুঁজে পায় যেখানে সব মেয়েদের বেঁধে রাখা হয়েছিল। প্রত্যেকটা মেয়ের মৃতদেহ তো সেখানে রয়েছে, তবে অ্যাবিশের মৃতদেহ তো সেখানে নেই, যেটা থেকে জেকবের মনে আরো আশা তৈরি হয় যে তার স্ত্রী হয়তো জীবিত রয়েছে। সেখানে একজন আহত পাইউটসকে আমরা দেখতে পাই, সে হয়তো বেঁচে ছিল এবং জেকব তাকে নানান প্রশ্ন করা তো শুরু করে। তবে তার আগেই সেই মর্মন সৈন্য অর্থাৎ মিস্টার উলসি সেই পাইউটসটাকে হত্যা করে ফেলে। সে জেকবকে জানায় যে এরা স্যাভেজ, এরা আমাদের ক্ষতি ছাড়া কিছুই চায় না। তবে আসল সত্যটা হচ্ছে যে সেই মানুষটা হয়তো অনেক কিছুই বলে দিতে পারতো, যেটাই মর্মনসরা কখনোই চায় না। উলসি জেকবকে জানায় যে তার স্ত্রীকে সম্ভবত উলফ ক্ল্যান তুলে নিয়ে চলে গেছে, অর্থাৎ সেই নেটিভ মানুষগুলো যাদেরকে শোষণ বলা হয়, যেটা অ্যাকচুয়ালি তো সত্যি। অ্যাবিশকে তো সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। তবে সুযোগ বুঝেই সে সেখান থেকে পালানোর তো চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। অন্যদিকে সেই শোষণদের যে লিডার রেড ফেদার, সে কিন্তু অ্যাবিশের উপরে কোনো অত্যাচার করেনি, বরং তাকে খেতে দিয়েছে। সে চাইলে অন্যান্য মেয়েগুলোর মতন অ্যাবিশকে তো হত্যা করেই দিতে পারত। হয়তো সে অ্যাবিশের সাহসিকতায় ইমপ্রেস হয়েছে, বা হয়তো সে অ্যাবিশকে কিছু দেখাতে চায়।
অন্যদিকে সৈন্যরা সেই স্থানে গিয়ে পৌঁছায় যেখানে সেই ম্যাসাকার হয়েছে। তারা কনফিউজ যে সেই স্থানে যে কটা ঘোড়া রয়েছে তাদেরকেও হত্যা করা হয়েছে। ইন্ডিয়ানসরা যদি এই স্থানে আক্রমণ করতো তারা অবভিয়াসলি ঘোড়াগুলোকে তো হত্যা করতো না। ক্যাপ্টেন এডমুন্ড তার মনে দৃঢ় বিশ্বাস যে মর্মসরাই এটা করেছে। তারা তাদের স্থান যেটাকে তারা জায়ন বলছে সেটাকে প্রোটেক্ট করার জন্য সবকিছু করতে পারে, তবে এই কথাটা সে প্রমাণ করবে কি করে? একই সাথে ইন্ডিয়ানসরা অবশ্যই মুখোশ পরে তো এই স্থানে আক্রমণ করতো না, তাই না? কেউ তো নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করেছিল। অন্যদিকে মিস্টার রিড সারা এবং তার ছেলেকে নিয়ে ট্রাভেল করছে, তবে তাদের ঘোড়া প্রয়োজন এবং একটা স্থানে সে কিছু ট্র্যাপারদের দেখতে পায় যে মানুষগুলো একদমই সুবিধার না। সেই কারণে মিস্টার রিড সারাকে জানায় যে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে, সে গিয়ে কথা বলবে। সে সারার থেকে টাকা নিয়ে যায় কিছু ঘোড়া কেনার জন্য, তবে সারা মনে করতে থাকে যে মিস্টার রিড হয়তো সেই টাকাগুলো চোটপাট করে পালানোর ধান্দা করছে বা তাকে হয়তো বোকা বানানোর চেষ্টা করছে। সেই কারণে সে নিজে চলে যায় সেখানে, যেটা তার সব থেকে বড় ভুল ছিল। সেই ট্র্যাপারগুলো প্রথমেই সারাকে দেখে চিনতে পেরে যায়। তারা জানায় যে এই স্থানে বেশ কিছু মানুষ এসেছিল যারা নাকি একজন মহিলা এবং সাথে থাকা একটা বাচ্চাকে খুঁজছিল। তারা সেই মহিলাটার পরিচয় যেমন দিয়েছিল যেটা হুবহু সারার সাথে মিলে যাচ্ছে। সেই মহিলাটা নাকি একজন মানুষকে হত্যা করে পালিয়েছে এবং তাকে খুঁজে দিতে পারলে নাকি প্রচুর টাকা পাওয়া যাবে। তো এই মানুষগুলিকে অত সহজে ছেড়ে দেবে? মিস্টার রিড বুঝে যায় যে তারা ফেসে গেছে, তার হাতে রাস্তা নেই, বাধ্য হয়ে সে লড়াই করে। সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষকে তো সে হত্যা করে দেয়, তবে একটা গুলি তার গায়ে লেগে যায়। যাই হোক, সে সারাকে অনেক বোকাঝোকা করে যে সে কেন তার কথাটা শুনলো না, নইলে এরকম সিচুয়েশন তৈরি হতো না। একই সাথে সে সারা এবং তার ছেলেকে ফোর্ট ব্রিজারে নিয়ে যাবে যেখানে সে নিরাপদ থাকবে, তবে সারা জানায় যে না, তারা ক্রুক স্প্রিংয়ে যাবে যেখানে ডেভিনের পিতা তার জন্য অপেক্ষা করছে। মিস্টার রিড যদি তাদেরকে সাহায্য করে দিতে পারে তাহলে সে মিস্টার রিডকে $1500 দেবে। মিস্টার রিডের কাছে জাস্ট এইটুকুনি রিকোয়েস্ট এবং মিস্টার রিড রাজি হয় ফাইনালি। অন্যদিকে মর্মসরা যাদের সাথে জেকবও রয়েছে তারা নেটিভ মানুষদের একটা ক্যাম্পে গিয়ে পৌঁছায়। সেখানকার চিফের সাথে কথা বলে এবং তাকে প্রশ্ন করে যে সেই রেড ফেদারদের ক্যাম্পটা কোথায় রয়েছে। সেই চিফ কোনো ঝামেলা চায় না, তারা যা শান্তিতে বসবাস করতে চায়। তারা সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। অন্যদিকে জেকব সেখানে লক্ষ্য করে যে একটা বাচ্চা একটা চাদর নিয়ে খেলছে, যে চাদরটা জেকবের স্ত্রী অর্থাৎ অ্যাবিসের। অ্যাকচুয়ালি এই নেটিভ মানুষগুলো যে স্থানে আক্রমণ হয়েছে সেখান থেকে পড়ে থাকা কিছু জিনিস তুলে নিয়ে চলে এসেছে এবং জেকব ওই চাদরটা দেখে প্রথমে বাচ্চাটার থেকে কেড়ে সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করে, যেটা সেই স্থানে একটা অন্য সিচুয়েশন তৈরি করে। এখন যেহেতু নেটিভ মানুষগুলো এবং মর্মসগুলো তাদের প্রত্যেকের ভাষা আলাদা, তো অবভিয়াসলি সেখানে কনফ্লিক্ট হবে যে কে কি কথা বলছে সেটা কেউ জানে না। তবে সেই মর্মন সৈন্যটা অর্থাৎ উলসি সে তো বুঝতে পারে যে সেই চিফ তাদেরকে এখান থেকে চলে যেতে বলছে, তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা প্রিটি মাচ ক্লিয়ার যে এই মর্মসরা এই নেটিভ মানুষদের ঘৃণা করে, পছন্দ করে না। প্রথমত এই স্থানটাকে তারা তাদের নিজস্ব জমি মনে করছে। সে ভাবছে যে এই নেটিভ মানুষগুলো এখানে বসবাস করছে তাদেরই জমিতে এবং তাদের সাথে গলা উঁচু করে কথা বলছে। যাই হোক, তারা চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সেই রেড ফেদার যে অ্যাবিশকে আটকে রেখেছে, অ্যাবিশ প্রথমে অনেক জেদ দেখিয়েছে যে সে খাবে না, তবে খিদের কাছে সবকিছু তো হার মানে। অন্যদিকে মিস্টার রিড জার্নি করতে করতে আচমকা ঘোড়া থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। যেমনটা বললাম, তার গায়ে একটা গুলি লেগেছিল। সারা বুঝতে পারছে না যে এখন তার কি করা উচিত। একই সাথে সে চিন্তিত যে সে মিস্টার রিডকে যে টাকাটা দিয়ে রেখেছে সেই টাকাটার কি হবে। তবে সৌভাগ্যবশত কিছু শোষণ সেখানে চলে আসে, কিছু নেটিভ মানুষ যারা তাদেরকে নিয়ে চলে যায় তাদের নিকটবর্তী আর একটা ক্যাম্পে। প্রায় 2 দিন পরে মিস্টার রিডের হুশ আসে, সে এখন সুস্থ। অন্যদিকে সারা এবং তার ছেলে সেও খুব হ্যাপি। সারা জানায় যে এই মানুষগুলো তাদেরকে খুব যত্ন করেছে, আসলে এই মানুষগুলো খুবই ভালো। এবং এটাও আমরা জানতে পারি যে এই স্থানটা একটা সময় মিস্টার রিডের বাসস্থান ছিল। এই মানুষগুলোর মধ্যেই সে বড় হয়েছে, সেই কারণেই এই জঙ্গলটাকে সে ভালো চেনে। মিস্টার রিড তার মায়ের সাথে সাক্ষাৎ করে এবং সে ভেবেছিল হয়তো সারা এবং সেই ছোট বাচ্চাটা হয়তো তার নিজেরই, তবে রিড জানায় যে না। কিছু সময় পরেই সৈন্যরা সেখানে চলে আসে। ক্যাপ্টেন এডমন্ড ডেলিঙ্গার সেখানে ছিল, যে জানায় যে পার্শ্ববর্তী একটা স্থানে আক্রমণ হয়েছে, একটা ম্যাসাকার হয়েছে, নৃশংসভাবে মানুষদের হত্যা করা হয়েছে। এবং তখন মিস্টার রিড জানায় যে এই শোষণরা সেখানে আক্রমণ করেনি, সম্ভবত মর্মনসরা। অবশ্যই মিস্টার রিডও তো সেই স্থানে ছিল। সেই আর্মি ক্যাপ্টেন সেই শোষণদের এক লিডার রেড ফেদারকে খুঁজছে এবং আমরা জানতে পারি যে রেড ফেদার এখানে থাকে না, সে নিজের এক আলাদা লড়াই লড়ছে। সেই ক্যাপ্টেন এই মানুষগুলোকে সাবধান করে দেয়, একটু দূরে চলে যেতে বলে, কারণ সৈনিকরা তাদের উপর দয়া করলেও যে মানুষগুলো সেই স্থানে আক্রমণ করেছিল অর্থাৎ সেই মর্মসগুলো, তারাই মানুষগুলোর উপর কিন্তু দয়া করবে না। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। এবং অন্যদিকে সেই সৈনিকদের মধ্যে আমরা আরেকজন নেটিভ মানুষদেরও দেখতে পাই। এটা নতুন কিছু না, এরকম বহু নেটিভ মানুষ এরকম বিভিন্ন সরকারি কাজে যোগদান করেছিল, যেটা নিয়ে এই নেটিভদের নিজেদের মধ্যে লড়াই রয়েছে। একজন শোষণ মানুষ তো তাকে বলেই ওঠে যে তোমার তো লজ্জা করা উচিত নিজের উপরে যে তুমি এদেরকে সাহায্য করছো। যাই হোক, সেই সৈনিকরা তো সেখান থেকে চলে যায়। তারপরে রিড, সারা এবং তার সাথে থাকা বাকিরা তারাও ঘোড়ায় চেপে সেখান থেকে বেরিয়ে চলে যায়।
পরে আমরা ভিজিল এবং তার গ্রুপকে দেখতে পাই যারা মর্মন্থদের সাথে সাক্ষাৎ করে এবং তাদেরকে জিজ্ঞেস করে যে তারা সারা এবং তার ছেলেকে দেখেছে নাকি। মিস্টার উলসিকে এই প্রশ্নটা করা হয় এবং মিস্টার উলসি অবশ্যই তো দেখেছে। তারা যখন সেই ক্যাম্পে আক্রমণ করেছিল তখন সেখান থেকেই তো সারা এবং তার ছেলে পালিয়েছিল। তবে মিস্টার উলসি জানে যে না, সে দেখেনি। এটা শুনতে পেয়ে ভিজিল তো সেখান থেকে বেরোতেই যাচ্ছিল আর তখনই সে জেকবকে দেখে। ভিজিল জেকবকে তো সেই ফোর্ট ব্রিজারে দেখেছিল যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল। সে জেকবকে জিজ্ঞেস করে যে সেই সারা এবং তার ছেলে, তারা তো জেকবদের সাথেই জার্নি করছিল, তাদের কি হয়েছে? জেকব জানে যে তারা প্রত্যেকে মারা গেছে। তবে ভিজিল জানায় যে না, তারা মারা যায়নি, বরং 2 দিন আগেই ভিজিল তাদেরকে দেখতে পেয়েছে। কথা তো সত্য। আর এটা শুনে মিস্টার উলসির মাথাটা আরো খারাপ হয়ে যায়। অলরেডি তারা জেকবের স্ত্রীকে খুঁজছে যে একটা উইটনেস, তারপর আবার সেই সারা এবং তার ছেলে, সেও তো উইটনেস, এবং কোনো উইটনেসকে তো জীবিত রাখা যাবে না। সেই কারণে মিস্টার উলসি তার পার্টনার কুককে পাঠাচ্ছে ভিজিলের সাথে। সে ভিজিলকে জানায় যে আমার পার্টনার কুক এবং জেকব তোমাদের সাথে যাবে, কারণ ভিজিল বলেছিল যে সারা এবং তার ছেলে জার্নি করছে এবং তাদের সাথে একটা মেয়েও রয়েছে। জেকব ভাবছে যে সম্ভবত সেই মেয়েটা জেকবের স্ত্রী অ্যাবিশ, তবে সেটা অবশ্যই অ্যাবিশ তো না, সেটা ছিল সেই নেটিভ ইন্ডিয়ান মেয়েটা যার নাম ছিল টুমুন। যাই হোক, জেকব এবং কুক তারা ভিজিলের সাথে এবার জার্নি করবে। চিন্তা নেই, সারার উপরে যে বাউন্টিটা রয়েছে তার মাথার যে দামটা রাখা হয়েছিল সেখান থেকে কোনো ভাগ এদেরকে দিতে হবে না, এবং ভিজিল রাজি হয়ে যায়। অন্যদিকে মিস্টার রিড, সারা এবং তার ছেলে তারা রাতে বেলা আশ্রয় নিয়েছে। চরম ঠান্ডা, সেই কারণে সারা মিস্টার রিডকে বলে যে আগুনটা আরো বেশি জ্বালাতে, আরো বড় করতে। তবে সেটা করলে তারা ধরা পড়ে যাবে, অনেক দূর থেকে তাদেরকে দেখা যাবে। কিন্তু রাতে ঠান্ডা তো পড়েছে, জ্যান্ত তো তাদেরকে থাকতে হবে, কি করবে তারা? তখন মিস্টার রিড তাদেরকে উপায় দেয়, সেখানে নিচে যে পাথরগুলো রয়েছে, যে নুড়ি পাথরগুলো, সেগুলোকে আগুনের কাছে রাখতে। সেগুলো যখন গরম হয়ে যাবে তখন সেগুলো তাদের চাদরের নিচে রেখে দিতে, যেটা তাদের শরীরকে গরম রাখবে। কোনো মতে রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলা যখন তারা জার্নি করছিল তখনই তারা তাদের চোখের সামনে একটা ফ্রেঞ্চ মেয়েকে দেখতে পায়, একটা বাচ্চা মেয়ে যে সাহায্য চাইছে। এখন মিস্টার রিডের মনে তো খটকা হয় যে জঙ্গলের মাঝে এরকম একটা বাচ্চা মেয়ে সাহায্য চাইছে, কিছু তো একটা ব্যাপার আছে। তবে সারা তখন একটু দয়া দেখাতে চায়, সে ভাবে যে সত্যি বাচ্চাটার সাহায্য প্রয়োজন এবং সে বাচ্চাটার পিছু পিছু যেতে থাকে। আর তখনই একটা ফ্রেঞ্চ গ্রুপ তাদেরকে ধরে নেয়, যাদের কাজ হচ্ছে সিম্পলি মানুষদের এরকম জঙ্গলে ধরে তাদেরকে লুটপাট করা। যদিও মিস্টার রিডের চালাকির কারণে সেই নেটিভ মেয়েটা টুমুন্স সেখান থেকে পালাতে সক্ষম হয়, তবে বাকি লোকেরা আটকা পড়ে যায়। তারা প্রচণ্ড স্যাভেজ। প্রথমে তারা তাদের অস্ত্রগুলোকে চুরি করে এবং পরে সারার সাথে অনেক খারাপ আচরণ করে, তার উপর টর্চার করে। মোটমাট রিড তো ভেবেছিল যে হয়তো এবার তাদের গল্প শেষ, তারা আর এখান থেকে বেরোতে পারবে না। তবে সেই মেয়েটা ফিরে এসেছে এবং সে সময় মতন সাহায্য করে, যখন সেই ফ্রেঞ্চ মানুষগুলো সারাকে তুলে নিয়ে যাচ্ছিল তার উপর অত্যাচার করবে বলে। সেই মেয়েটার সাহায্যেই সারা একটা সুযোগ পেয়ে যায় এবং বন্দুক নিয়ে সেই ক্যাম্পের সব মানুষদের হত্যা করে দেয়। সারা পরে রিয়েলাইজ করে যে মিস্টার রিড অ্যাকচুয়ালি সঠিক কথাই তো বলে। সে যতবার তাদেরকে সাবধান করেছে ততবার সারার কারণে সবকিছু ভেস্তে গেছে। আসলে সারার উদ্দেশ্যটা ভালো, সে ভালো কিছু করতে যায় এবং এই জিনিসটা হয়ে গেছে। অন্যদিকে গভর্নর বিংহাম ইয়াং সে চলে আসে জিম ব্রিজারের সাথে সাক্ষাৎ করতে। যেমনটা বলেছিলাম, এই মর্মনসরা, এই গভর্নর এই ফোর্টটাকে কিনতে চায়, ফোর্ট ব্রিজার। এটা একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট, যেটা এই গভর্নর পেয়ে গেলে সম্পূর্ণ ইউটা টেরিটরির ক্ষমতাটা তার কাছে চলে আসবে। তবে সেই ফোর্টের যে চিফ রয়েছে অর্থাৎ মিস্টার জিম, সে জানে যে এই স্থানটা যদি সৈনিকরা পেয়ে যায় তাহলে মর্মনদের গল্প পুরো শেষ। এখন মিস্টার জিম তো সে ব্যবসায়ী, সে ব্যবসা টাকা ছাড়া কিছুই বোঝে না। মিস্টার জিম জানায় যে সে যদি এই স্থানটা বিক্রি করে তো সে এতগুলো টাকা দাবি করবে, হয়তো সেই গভর্নর দিতে পারবে না। এখানে মিস্টার জিমের অ্যাটিটিউডটা আমার চরম লেগেছে। সেই স্থানের চিফ এবং এই স্থানটা ইম্পর্টেন্ট, এবং এই স্থানটাকে কেনার জন্য স্বয়ং গভর্নর এখানে এসেছে। এই গভর্নর তার পরিষ্কার জুতোই কাদায় ফেলেছে, তো মিস্টার জিম জানে যে তার গুরুত্বটা এখন অনেকটা বেশি। অন্যদিকে সেই সৈনিকদের ক্যাপ্টেন এডমুন্ড ডেলিঙ্গার, সে তো শিওর জানে যে সেই স্থানে মর্মনসরাই আক্রমণ করেছিল এবং সে প্রমাণ খুঁজছে। সে জেকবকে খুঁজছে যে আহত ছিল। তবে মিস্টার উলসি জানায় যে জেকব তো তার স্ত্রীর খোঁজে বেরিয়েছে। উলসি এটাও জানায় যে সেই ক্যাপ্টেন বেকার মর্মনদের উপর দোষারোপ করছে, বরং সেই স্থানে আক্রমণ তো করেছিল ইন্ডিয়ানসরা, যাদের লিডার হচ্ছে সেই রেড ফেদার। সেই ক্যাপ্টেনকে যদি কিছু করতেই হয় তো গিয়ে সেই রেড ফেদারদের ধরুক, এবং ক্যাপ্টেন পরে সেটা করে। বেশ কিছু মানুষদের পাঠায় সেই রেড ফেদারের উপর নজর রাখতে, বা তাদের যে ক্ল্যানটা রয়েছে যেটাকে উলফ ক্ল্যান বলে সেটার উপর নজর রাখতে। তবে তার পাঠানো সৈন্যগুলো ধরা পড়ে যায়, অনেকে মারা যায় এবং অনেকে কোনো মতে জীবন বাঁচিয়ে পালিয়েছে। সেই উলফ ক্ল্যান খুবই খতরনাক, তাদের উপর একটু নজর রাখতে হলে অবশ্যই এই সৈনিকদের সাবধানতা তো মেনটেন করতেই হবে। অন্যদিকে সেই উলফ ক্ল্যানের লিডার অর্থাৎ রেড ফেদার, সে তার নিজের বাসস্থানে ফিরে এসেছে, যে স্থানটা সে বহুদিন আগেই ত্যাগ করেছিল। সে তার মায়ের সাথে সাক্ষাৎ করতে এসেছে, সে তার মেয়ের সাথে সাক্ষাৎ করতে এসেছে। এটা হচ্ছে সেই স্থান যেখানে সারা মিস্টার রিড একটু আগে এসেছিল।
এই মানুষগুলো যুদ্ধ চায় না এবং রেড ফেদারকে দেখেই তার মা বলে যে তুমি কেন এখানে এসেছো। রেড ফেদারের মুখে যে কালো দাগটা দেখতে পাই এটা হচ্ছে যুদ্ধের চিহ্ন, যে সে যুদ্ধ করার জন্য প্রস্তুত। তবে এই স্থানের মানুষেরা শান্তি চায় এবং রেড ফেদারের কারণে তার ব্যক্তিগত লড়াইটা এই স্থানে চলে আসবে, এখানকার মানুষেরা সাফার করবে, সেটা অবশ্যই কেউ চায় না। তবে রেড ফেদার জানায় যে আমি আমার বাচ্চার উপরে কোনো লড়াই আনবো না। অবশ্যই রেড ফেদার এবং সেই গ্রুপের সাথে অ্যাবিশও তো রয়েছে এবং গল্পে এতক্ষণ ধরে অ্যাবিশের সাথে কিন্তু খারাপ কিছু হয়নি। রেড ফেদার তাকে আটক তো করেছে, তবে তার সাথে খারাপ কিছু করেনি। অ্যাবিশ এটাও তো দেখতে পায় যে সেই রেড ফেদার তার একটা বাচ্চাও তো রয়েছে। সেই শোষণদের সেই গ্রামে অ্যাবিশ অনেক ভালোবাসাও পর্যন্ত পায়। অন্যদিকে জেকব, যে ভিজিল এবং বাকি লোকেদের সাথে জার্নি করছিল তার স্ত্রীর খোঁজে, সে দেখতে পায় যে কুকের হাতে একটা ঘড়ি রয়েছে এবং এই ঘড়িটা সে আগে দেখেছে। জেকব যখন সেই ক্যাম্পে ছিল, যে ক্যাম্পে আক্রমণ হয়েছিল, সেই স্থানে একজন লোক ছিল, মানে তারই বন্ধু, যার কাছে এই সেম ঘড়িটা ছিল। তার তখন ঠিক সেই স্থানের কথাটা মনে আসে যখন আক্রমণ হয়েছিল, তার সেই পার্টনারটা মারা গিয়েছিল এবং তার ঘড়িটা আরেকজন দুষ্কৃতী চুরি করে নিয়েছিল, আর সেটা আর কেউ না, মিস্টার কুক। তার কাছে সেই ঘড়িটা দেখে তো জেকব বুঝতে পেরেছে যে গল্প অনেক বড় এবং তাকে বোকা বানানো হচ্ছে। সময় কাটে, জেকব আরও পাগলা হয়ে যাচ্ছে। অন্যদিকে ভিজিলের এক পার্টনার জেকবকে নানানভাবে টিপ্পনি করে যাচ্ছে, তার স্ত্রীর নামে বাজে বাজে কথা বলে যাচ্ছে। তারা একটা স্থানে বিশ্রাম নিচ্ছে, অন্যদিকে জেকবের মাথায় নানান চিন্তা ভাবনা ঘুরছে। প্রথমেই সে একটা পাথর তুলে কুকের মাথায় আঘাত করে তাকে হত্যা করে দেয়। পরে ভিজিল এটা দেখতে পায়, সে জেকবকে সেখানেই ফেলে রাখে। জেকবের ঝামেলা সেই বুঝুক, ভিজিল তার গ্রুপকে নিয়ে বেরিয়ে পড়ে সারা এবং তার ছেলেকে খোঁজার জন্য। অন্যদিকে সেখানকার গভর্নর, সে তো মানুষদের প্রতিজ্ঞা দিয়েই দিয়েছে যে সে তাদের পবিত্র জমি সেই জায়নটাকে দখল করেই ছাড়বে। এটার জন্য যদি তাদের যুদ্ধ করার প্রয়োজন পড়ে তো সে করবে। মোটমাট কথা, এখানে দুটো গোষ্ঠী তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে দেশ এবং দেশের সৈন্যরা, অন্যদিকে মর্মন্স এবং তাদের নিজস্ব নিয়ম। এবং মর্মদের এই স্বপ্নটাকে পূরণ করার জন্য ফোর্ট ব্রিজারটাকে প্রয়োজন, আর সেই কারণেই তো বিল চলে যায় সেই ফোর্ট ব্রিজারে। এখন সেখানকার চিফের সাথে গভর্নরের আলোচনায় কোনো ফলাফল তো বেরিয়ে আসেনি, সেই কারণে বিল প্ল্যান করেছে যে সেখানকার সব লাইফ স্টকগুলোকে কিনে নেবে। সেই ফোর্টে যদি খাবারই না থাকে তো সেখানে মানুষ কি করবে? বিল সব লাইফ স্টকগুলোকে সেখান থেকে কিনে সেখান থেকে সরানোর চেষ্টা করে। তবে সেখানকার চিফ অর্থাৎ মিস্টার জিম চলে আসে, যে বিলের পায়ে একটা শোবেল দিয়ে আঘাত করে। সে বিলকে জানায় যে এটা তার স্থান এবং এখানে তার নিয়ম চলবে। এখান থেকে যদি একটা সিঙ্গেল কিছু যদি তাকে কিনতে হয় তো জিমের সাথে কথা বলতে হবে, এবং এটাও বলে দেয় যে তোমার গভর্নরকে জানিয়ে দিও যে এই স্থানের দাম আরো ডবল হয়ে গেছে এখন। অন্যদিকে রেড ফেদার এবং তার লোকেরা সেই সৈনিকগুলোকে ধরতে পেরে গেছে যারা লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল। সেই সৈনিকগুলোর মধ্যে একজন নেটিভও ছিল, যার থ্রুতে অ্যাবিশ রেড ফেদারের সাথে কিছু কথা বলে। অ্যাকচুয়ালি রেড ফেদার লড়াই করার জন্য তো প্রস্তুত, কিন্তু তার এটা চিন্তা নেই যে সে যদি লড়াই শুরু করে তো এই লড়াইতে সে জিততে পারবে না। সে রেড ফেদারকে জিজ্ঞেস করে যে সে কেন এটা করতে চাইছে, কারণ এই লড়াইতে তার নিজের বাচ্চাও মারা যাবে, তার নিজের লোকেরাও তো মারা যাবে। তবে রেড ফেদার জানে যে তার ঈশ্বর তাকে আদেশ দিয়েছে এই হোয়াইটদের, এই সাদা চামড়ার মানুষদের এখান থেকে না সরানো পর্যন্ত তারা শান্তি পাবে না। অ্যাবি জানে যে তাদের ঈশ্বরও তো তাদের একই আদেশই দিয়েছে। মানে আমাদের দুনিয়ার গল্প, কেউ কাউকে মেনে নিতে পারবে না, প্রত্যেকের মনে একটা ইনসিকিউরিটি, একটা ভয় কাজ করে, আর যে ভয় একটা লড়াইয়ের অংশ নেয়। তবে অ্যাবিশের বারবার রিকোয়েস্টে রেড ফেদার কনভিন্স হয়ে যায় এবং সে অ্যাবিশকে নিয়ে চলে যায় সেই ক্যাপ্টেনের সাথে সাক্ষাৎ করার জন্য। সেখানেই সত্যটা রিভিল হয়। অ্যাবিশ স্পষ্ট কথাটাই জানায় যে এই শোষণরা সেই স্থানে আক্রমণ করেনি, বরং কিছু সাদা চামড়ার মানুষেরা মুখোশ পরে আক্রমণ করেছিল, এবং অবশ্যই সেই সাদা মানুষদের কিছু পাইলটরাও সাহায্য করেছিল। রেড ফেদার এবং তার গ্রুপ সম্পূর্ণ নির্দোষ, তারা আক্রমণ করেননি। সেখানে একটা পিস টক হয় এবং সেই কর্নেল সেও প্রমিস জানায় যে ঠিক আছে, এই সৈনিকরা শোষণদের আর কোনো সন্দেহ করবে না বা তাদেরকে ডিস্টার্ব করবে না। রেড ফেদার খুবই থ্যাঙ্কফুল এবং সে অ্যাবিশকে ধন্যবাদ জানায়, কারণ তার কারণেই এই পিস টকটা সাকসেসফুল হয়েছে। অফকোর্স তাদের দুজনের কিন্তু দোষ না, জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তবে দোষ কার? সেই মর্মসদের, যেটা সেই ক্যাপ্টেন জানে, আর সেই কারণেই তো সে অ্যাবিশকে নিয়ে চলে যায় মর্মসদের সেই ক্যাম্পে। অ্যাবিশ প্রথমে শুনে তো খুব খুশি হয়েছিল যে তার হাজব্যান্ড জীবিত রয়েছে, তবে সে তো উল্টে আবার অ্যাবিশের খোঁজে বাইরে বেরিয়েছে। অ্যাবিশ সেই ক্যাম্পে গিয়ে মিস্টার উলসিকে দেখে চিনতে পেরে যায় এটাই তো সেই মানুষ যে সেদিন মেডোস ক্যাম্পে আক্রমণ করেছিল, এবং সে ক্যাপ্টেনকে সত্যটা জানিয়ে দেয়। এখন ক্যাপ্টেনের হাতে তো ঠোস প্রমাণ রয়েছে যে এই মর্মসরাই সেখানে আক্রমণ চালিয়েছিল। তার এখন প্রয়োজন সৈন্য, সরাসরি উপরতলার অর্ডার, আর সেই ব্যাপারেই সে চিঠি লিখে পাঠাচ্ছে। সে চিঠিটা দিয়েছে তারই আর এক পার্টনার মেজর পেপারকে, যে আবার একজন ডবল এজেন্ট, অর্থাৎ সে মর্মসদের হয়েও কাজ করে। এই ক্যাপ্টেন কি প্ল্যান করেছে সম্পূর্ণ জিনিস সে মর্মসদের কাছে গিয়ে জানিয়ে দেয়, অর্থাৎ মিস্টার বিলকে জানিয়ে দেয়। মিস্টার বিল বুঝে যায় যে এবার তো ভাই একটা যুদ্ধ হতে চলেছে।
অন্যদিকে মিস্টার রিড, সারা, তার ছেলে প্রত্যেকে জার্নি করছে। তাদের একটা ঘোড়া প্রথম থেকে অসুস্থ ছিল, তার পায়ে সম্ভবত কোনো সমস্যা ছিল, যার কারণে তাদের জার্নিতে তারা অনেক স্লো হয়ে যাচ্ছে। এই সময়তে সারার সাথে মিস্টার রিডের একটা বন্ড তৈরি হয়েছে। সারা সেই কথাগুলো শেয়ার করে যেগুলো সে কাউকে বলেনি। হ্যাঁ, সে একটা মানুষকে হত্যা করেছে সেই ফিলাডেলফিয়াতে, সেই মানুষটা যে সারা এবং তার ছেলের উপরে অনেক অত্যাচার করেছে। তার ছেলেকে বাঁচানোর জন্য সারা সেই মানুষটাকে হত্যা করে সেখান থেকে পালিয়েছে। মোটমাট সারা বুঝতে পেরে গেছে যে মিস্টার রিড নামক মানুষটা ভালো এবং এই মানুষটাকে তারা চোখ বুঝে ভরসা করতে পারবে। তবে সেই অসুস্থ ঘোড়াটা, যার উপরে সারার ছেলে অর্থাৎ ডেভিন বসেছিল, চলতে চলতে সেই ঘোড়াটা এতটা অসুস্থ হয়ে পড়ে যে সে বেকায়দার লাথি চালানো শুরু করে, যে লাথিটা ডেভিনের পায়ে লেগে যায়। বেচারা অলরেডি ল্যাংড়া, তারপর সেই ঘোড়ার লাথি লাগার পর সেটা ভেঙে যায়। সে অসুস্থ ঘোড়াটাকে শান্ত করার জন্য মিস্টার রিড তো তাকে গুলি মেরে হত্যা করে দেয়। তবে ডেভিনের এখন কি হবে, সে ছটপট করছে, পা ভেঙে হাড় বেরিয়ে গেছে। অন্যদিকে বিল মিস্টার ওলসিকে বেঁধে তার পিঠে চাবুক মারছে। এটা তার শাস্তি যে সে একটা কাজ ঠিক মতন করতে পারেনি। সিস্টার অ্যাবিশ, সে তো সৈন্যদের বলেই দিয়েছে যে সেই আক্রমণের পিছনে মর্মসদের হাত রয়েছে। এখন যখন তখন সৈন্যরা আসবে মর্মসদের উপরে আক্রমণ করার জন্য। তবে মর্মসরা প্রস্তুত থাকবে, তারা শয়তানদের কাছ থেকে তাদের জায়নটা, তাদের পবিত্র জমিটা নিয়েই ছাড়বে। অন্যদিকে সেই ডবল এজেন্ট অর্থাৎ যে মর্মন্স এবং সৈনিক দুজনের হয়েই কাজ করছে, মেজর পেপার, সে জানতে পারে যে সিস্টার অ্যাবিশ সেই সৈনিকদের ক্যাম্প ছেড়ে চলে গেছে সেই সোশনিদের সাথে থাকার জন্য। সোশনিদের আচরণ, তাদের কালচার কিভাবে তাকে ইমপ্রেস করেছে যেন সে এই স্থানটাকে তার নিজের মনে করা শুরু করেছে। অল্প কিছুটা সময় থাকার পর সে রিয়েলাইজও করে যে এই মানুষগুলো কতটা ভিকটিম। এরা জাস্ট এই মাটিতেই জন্ম নিয়েছে এবং সাদা চামড়ার মানুষদের কিছু নিয়ম এই মানুষগুলোকে তাদের নিজেদেরই জন্মভূমি থেকে উচ্ছেদ করে দিচ্ছে। অন্যদিকে গভর্নর ব্রিংহাম ইয়ং, সে আবারও চলে আসে সেই চিফ জিম ব্রিজারের সাথে কথা বলার জন্য, সেই ফোর্ট ব্রিজারটাকে কেনার জন্য। জিম কোনোভাবেই বেচবে না, সে অ্যাকচুয়ালি পছন্দের দাম পাচ্ছে না। কত দাম দিলে যে সে বিক্রি করবে সেটাও সে বলছে না। সেই কারণে সে গভর্নর ছলনা করে মিস্টার জিমকে অ্যারেস্ট করার প্ল্যান করে, কারণ সে নাকি বহু ইন্ডিয়ানসদের, বহু নেটিভ মানুষদের হাতে অস্ত্র তুলে দিয়েছে যারা বিভিন্ন ক্রাইম করে বেড়াচ্ছে ইউটা টেরিটরিতে, এই স্থানে। তবে এই স্থানে জিমের রাজত্ব চলে এবং তাকে এখান থেকে উচ্ছেদ করা একদমই তো সম্ভব না। বরং সে গভর্নরকে বুঝিয়ে দেয় যে এখনো আশা রয়েছে, গভর্নর চাইলে এই স্থানটা কিনতে পারে, তবে প্রপার দামটা তাকে দিতে হবে। সে গভর্নরের উদ্দেশ্য, সে কেন এই ফোর্ট ব্রিজারটাকে নিতে চাইছে, এই সম্পূর্ণ টেরিটরিটাকে সে কিভাবে নিজের মতন করে বানাতে চাইছে, এবং এই স্থানটা যদি মর্মন্সরা পেয়ে যায় তো যে অন্ধকারটা এই স্থানে ছড়িয়ে রয়েছে সেটা আরো গভীর হয়ে যাবে, অর্থাৎ যে অনাচার এখানে চলছে সেটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। এই প্রত্যেকটা জিনিস আমরা সেই ক্যাপ্টেনের লেখা চিঠিগুলো থেকে জানতে পারি। সে একটা সৈন্য, তার হাতটা তো বাঁধা, তবে তার চোখটা তো খোলা। সে স্পষ্ট অনাচারটা দেখতে পাচ্ছে যে মানুষের বানানোর নিয়ম, মানুষের লোভ কিভাবে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। যাই হোক, গল্পের শুরুতেই তো বলেছিলাম যে এটা একটা ললেস ল্যান্ড, ভালোর কোনো জায়গা নেই এখানে। অ্যাকচুয়ালি সেই সৈনিকদের মধ্যেই যে একজন বিশ্বাসঘাতক ছিল, যে মর্মসদের গোপনে খবর দিয়ে দিয়েছিল, সেই মেজর পেপার, যে রাতের বেলা গোপনে চুপচাপ সেই ক্যাম্প ত্যাগ করে বেরিয়ে যায়। খানিকক্ষণ পরে মর্মসরা সম্পূর্ণ সৈনিক নিয়ে সেই স্থানে আক্রমণ করে এবং প্রত্যেককে হত্যা করে দেয়। মিস্টার উলসি, সেও সেই ক্যাপ্টেনকে হত্যা করে দেয়। এটা কতটা আয়রনি যে মিস্টার বিল এবং গভর্নর তারা দুজনেই ধার্মিক জ্ঞান দিয়ে যাচ্ছে, তাদের পবিত্র জমির জ্ঞান দিয়ে যাচ্ছে, যে পবিত্র জমিটাকে পাওয়ার জন্য তাদের যে কতটা পাপ করতে হচ্ছে, যে তারা নরকেও ঠাঁই পাবে না, এই কথাটাই সেই বিশ্বাসঘাতক অর্থাৎ মেজর পেপার বলে। সে জানে যে তার পাপের শাস্তির অনেক ভয়ঙ্কর বিচার হবে। সে যে টাকাগুলো নিয়েছে মর্মসদের থেকে, এটাও সে ভোগ করতে পারেনি, কারণ মর্মসরা তাকেও হত্যা করে দেয়। অবভিয়াসলি কোনো লুজ এন্ডস তো রাখা যাবে না। যে মানুষটা গোপনে এরকম ডবল গেম খেলতে পারে, সে ভবিষ্যতে মর্মসদের ফাঁসাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? পরে শোষণীরা অর্থাৎ রেড ফেদার এবং অ্যাবিশ সেই পুলিশদের ক্যাম্পে গিয়ে পৌঁছায়, সেই সৈনিকদের ক্যাম্প, এবং দেখতে পায় প্রত্যেকে মারা গেছে। অ্যাবিশ বুঝতে পেরেছে যে মর্মন্সরা এই আক্রমণটা করেছে, কারণ তারা এখানে এসেছিল অ্যাবিশের খোঁজে। এখন অ্যাবিশ এই শোষণীদের সাথে রয়েছে, অর্থাৎ মর্মন্সরা এই শোষণীদের উপরেও আক্রমণ করবে। সেই কারণে অ্যাবিশ জানায় যায় সে নিজে চলে যাবে সেই মর্মন্সদের কাছে আত্মসমর্পণ করার জন্য। তবে উইন্টারবার্ড জানায় যে অ্যাবিশ এখন নিজেও একটা শোষণী, তাদের নিজেদেরই লোক, এবং তাকে বাঁচাতে হলে যদি যুদ্ধ করার প্রয়োজন পড়ে তো তারা করবে। অন্যদিকে সারার মধ্যে একটা অ্যাফেকশন আমরা লক্ষ্য করতে পারি, সে ধীরে ধীরে মিস্টার রিডকে পছন্দ করছে। সারা এতক্ষণ ধরে তো নিজের বাড়ি যাওয়ার চেষ্টা করছিল, সে বলেছিল যে ক্রুকস্পিংয়ে নাকি তার হাজবেন্ড রয়েছে, সে খুব ধনী মানুষ, সে তাদের জন্য অপেক্ষা করছে। তবে পরে জানতে পারি যে অ্যাকচুয়ালি ক্রুকস্পিংয়ে তার হাজবেন্ড তো রয়েছে, যে বহু বছর আগে তাকে এবং তার ছেলেকে ছেড়ে দিয়ে চলে গেছে।
সারা এই আশা করে যাচ্ছে যে সে হয়তো তাকে এবং তার ছেলেকে মেনে নেবে, কিন্তু আদৌ ভবিষ্যতে কি হবে সে জানে না। সে এতদিন তো কোনো কিছুতে সার্টেন ছিল না, তবে একটা জিনিসে সার্টেন যে মিস্টার রিড একটা ভালো মানুষ, অন্তত সে তাদেরকে ভালো রাখবে। সেই কারণেই তো সে মিস্টার রিডকে রিকোয়েস্ট করে যে সে কি তাদেরকে ক্যালিফোর্নিয়াতে নিয়ে যাবে যেখানে সমুদ্র রয়েছে। তবে কোনোভাবেই সে মিস্টার রিডকে ইমপ্রেস করতে পারে না। আমরা মিস্টার রিডের একটা ব্যাক স্টোরিও জানতে পারি যে হ্যাঁ, তারও একটা পরিবার ছিল, তারও বাচ্চা কুচ্চা ছিল যারা মারা গিয়েছিল, এবং সেই কারণেই হয়তো মিস্টার রিড সারা এবং তার ছেলেকে সাহায্য করছে যাতে তার মতন কষ্ট তাদেরকে না পেতে হয়। এখন তারা যে স্থানে আশ্রয় নিয়েছে এই স্থানে মিস্টার রিড তার পরিবারকে নিয়ে আশ্রয় নিয়েছিল। অ্যাকচুয়ালি মিস্টার রিড তো সেই শোষণীদের সাথে থাকতো, তবে সে বিপদ লক্ষ্য করে যে সাদা চামড়ার মানুষেরা যখন তখন সেখানে আক্রমণ করতে পারে, সে কোনোদিনই সেফ না। সেই কারণেই সে বারবার করে তার নিজের স্থান ত্যাগ করে, এবং অবশেষে তার পরিবার মরে যাওয়ার পর সে একটা কথা তো রিয়েলাইজ করে যে পৃথিবীতে কোনো স্থানই সেফ না। সারা যে নিজের ছেলেকে নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে পালাচ্ছে একটা সেফ জায়গা খোঁজার জন্য যেখানে তারা নিরাপদ থাকবে, তবে এই দুনিয়াতে যেখানে নিয়ম কানুন আইন কিছু কাজই করে না, এখানে সেফ ওয়ার্ডটার কোনো মানেই নেই অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, সেই মেয়েটা অর্থাৎ টু মুনস এবং মিস্টার রিড তারা দুজন মিলে ডেভনের পাটার চিকিৎসা করে। মিস্টার রিড তো প্ল্যান করছিল যে ডেভনের পায়ের ইনফেকশনটা এত বেড়ে যাচ্ছিল যে সেটাকে হয়তো কাটতে হতে পারে, তবে টু মুনস তাদেরকে একটা আইডিয়া দেয় এবং তারা সেই ক্ষতস্থানগুলো পুড়িয়ে দেয় যাতে ইনফেকশনটা সেখানে বন্ধ হয়ে যায়। তবে বিপদ তো এখানেও থামেনি, কারণ ভিজিল এবং তার গ্রুপ সে তো পিছু করে যাচ্ছে। ভিজিল তো জেকবের থেকে জানতেও পেরে গেছিল যে সারা তার ছেলেকে নিয়ে ক্রুক স্প্রিং এর উদ্দেশ্যে যাচ্ছে, এবং সেই রাস্তাটাই ফলো করতে করতে তারা সেই বাড়ির সামনে গিয়ে পৌঁছায় এবং সেখানে আক্রমণ করে দেয়। মিস্টার রিড কোনো মতে সার্ভাইভ করে, সেই বাচ্চাগুলোকে তো বাঁচিয়ে নেয়, তবে ভিজিল এবং তার লোকেরা সারাকে তুলে নিয়ে চলে যায়। মিস্টার রিড তখন ডেভিন এবং টু মুনসকে সেখানে রেখে চলে যায় সারাকে বাঁচানোর জন্য। তবে সেই স্থানে কিছু বন্যজীবী কিছু উল্ফ তো ছিল যারা সুযোগ বুঝে সেখানে আক্রমণ করে, বড় খতরনাক। তবে কোনোভাবে সেই বাচ্চা দুটো ওখানে সার্ভাইভ করে। অন্যদিকে মিস্টার রিড লুকিয়ে লুকিয়ে ভিজিলের সেই ক্যাম্পে আক্রমণ করে যেখানে সারাকে আটকে রাখা হয়েছিল। সেখানে চরম লড়াই হয়। যেমনটা জানি মিস্টার রিড এই সারাউন্ডিংটাকে সে ভালো ইউটিলাইজ করতে পারে, সেটারই সুযোগ নিয়ে সে অবশেষে ভিজিলকে হত্যা করে দেয়। ভিজিলের ভাই সেখানে ছিল যাকে রিড কিছু বলেনি। ভিজিলের ভাইকে আমরা দেখেছিলাম যে সে খুবই ভালো, খুবই দয়ালু এবং সে খুবই ভীতু, যে যখন রিড ভিজিলকে হত্যা করেছিল তখন সেই ছেলেটা চুপচাপ লুকিয়েছিল, ভয়তে বেরোতে পারেনি, এবং সেটার জন্য সে রিগ্রেট করছে যে তার মধ্যে এত সাহস নেই এবং যার কারণেই হয়তো তার ভাই অর্থাৎ ভিজিল মারা গিয়েছে। অন্যদিকে সেই গভর্নর তার ফাইনাল অফার নিয়ে চলে যায় জিম ব্রিজারের সাথে সাক্ষাৎ করার জন্য। এটা তার লাস্ট অফার, 2 ব্যাগ ভর্তি টাকা, এবং এটা যদি সে না মানে তো এর পরের অফারটা হয়তো মিস্টার ব্রিজারের পছন্দ হবে না। মিস্টার ব্রিজার এবার ফাইনালি রাজি হয়ে যায়, প্রত্যেকটা ডকুমেন্টে সই করে দেয়। এখন এই ফোর্ট ব্রিজার সেই গভর্নরের দখলে। তবে এই ফোর্টটাকে নিয়ে সে কি করবে? গভর্নর জানায় যে সেই সম্পূর্ণ ফোর্টটাকে আগুনে জ্বালিয়ে দেবে, এটাকে সে নিজের মতন করে বানাবে। সে জিমের হাতে 2 দিন সময় দিয়েছে তার লোকদের নিয়ে এই স্থানটা খালি করে দিতে। 2 দিন পরেই মর্মনসরা এই স্থানে এসে আগুন লাগিয়ে দেবে। অন্যদিকে বিল চলে আসে, গভর্নরকে সব ব্যাপার জানায় যে সেই সিস্টার অ্যাবিশ এখনো জীবিত রয়েছে এবং তার কারণে এই গভর্নরের সব প্ল্যান, তাদের এই জায়ন, তাদের স্বপ্নের দুনিয়ায় সব ধ্বংস হয়ে যেতে পারে। তো ইমিডিয়েট তাদের অ্যাকশন নেওয়া উচিত। গভর্নর জানায় যে যেটা করার হয় করো, তাকে যাতে না জানায়, ইমিডিয়েট এই সমস্যার সমাধান চাই। কিছু সময় পরেই বিল জেকবকে খুঁজে পায় এবং জেকবের মাথাটা যেন সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। এখন অ্যাবিশ তো জানে যে তার স্বামী জেকব জীবিত রয়েছে, তবে জেকব তো জানে না যে তার স্ত্রীর সাথে কি হয়েছে। তাকে তো এরকমই বোঝানো হয়েছে যে সেই শোষণীরা তার স্ত্রীর উপর অত্যাচার করেছে বা তাকে হয়তো হত্যা করে দিয়েছে। আজকেই তারা শোষণীদের সেই ক্যাম্পে আক্রমণ করবে এবং জেকব জানায় যে সেও তাদের সাথে যাবে যদি সে তার স্ত্রীকে খুঁজে পায়, বা যদি তার স্ত্রী সত্যি মারা যায় তো আজকে তার বদলাটা নিয়ে নেওয়া হবে। তবে অ্যাবিশ তো আগে থেকেই সবাইকে সাবধান করে দিয়েছিল এবং রেড ফেদার এবং তার গ্রুপ লুকিয়েছিল। মর্মনসরা যখন সেই স্থানে আসে আক্রমণ করার জন্য তখনই শোষণীরা লুকিয়ে আক্রমণ করে দেয়। সেখানে 2 পক্ষের মানুষই মারা যায়। আবারও একটা ম্যাসাকার হয়, যে লড়াইতে সেই লিডার রেড ফেদার এবং সেই বদমাইশ মর্মন সেনাটা যার নাম হচ্ছে মিস্টার উলসি, সেও মারা যায়। রেড ফেদার ফাইনালি মারা যাওয়ার আগে তার সন্তানকে জড়িয়ে ধরতে পারে একবার। অন্যদিকে অ্যাবিশ নিজে এই শোষণীদের সাথে লড়ছিল, সেই শোষণীদের মতন সে যে লড়ছিল যাকে জেকব চিনতে পারেনি, এবং সে তার নিজেরই স্ত্রীর বুকে গুলি চালিয়ে দেয়। পরে সে রিয়েলাইজ করে যে যার খোঁজে সে এত পাগল হয়ে গেছিল তাকেই সে নিজে হত্যা করেছে। যে দুঃখটা সে মেনে নিতে পারে না, চরম রিগ্রেটের জেকব তার নিজেরই বন্দুক দিয়ে নিজেই আত্মহত্যা করে। জেকবের স্টোরিটা টু বি অনেস্ট সত্যি খুবই ট্র্যাজিক বাট খুবই ওয়েল রিটেন একটা স্টোরি, যে এরকমই একটা ললেস ল্যান্ডে এরকম পিস মাইন্ডেড একজন মানুষ শুরু থেকে জেকবকে খুবই পবিত্র, খুবই শান্ত দেখিয়েছে, যার এন্ডিংটা এতটা ট্র্যাজিক হবে।
অন্যদিকে 2 দিন কেটে গেছে, মিস্টার বিল পার্টি করছে। সে তার সাথে থাকা ছোট্ট জুনিয়রকে একটা নোটের বান্ডিল দিয়ে দেয়। জিম জানে যে এতগুলো টাকা সে কি করবে সে জানে না, এটা একটা ওয়াইল্ড দুনিয়া, কেউ না কেউ তো তাকে হত্যা করে লুটপাট করে নিয়ে চলেই যাবে, বাট সে প্রস্তুত। সময় হয়ে গেছে, রাতের বেলা মর্মসরা চলে এসেছে এই স্থানটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। তবে সে তার লোকেদের সাবধান করেনি, তার লোকেদের বলে দেয় যে যা মদ আছে সবার জন্য ফ্রি। লোকেরা আনন্দ করছে এবং চুপচাপ জিম তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং পিছনে তার সেই ফোর্টটা আগুনে জ্বলে ধ্বংস হয়ে যায়। অন্যদিকে ফাইনালি মিস্টার রিড সারাকে নিয়ে পৌঁছায় ডেভিন এবং টুমুন্সের কাছে। তারা সুরক্ষিত রয়েছে এবং তারা আবারও জার্নি শুরু করে এবং ফাইনালি একটা পজিশনে গিয়ে পৌঁছায় যেখানে আর মিস্টার রিডের সাহায্য তাদের প্রয়োজন হবে না। এখানে আর বিপদ নেই, এখান থেকে ইজিলি সারা তার নিজের ছেলেকে নিয়ে ক্রুক স্প্রিংয়ের উদ্দেশ্যে চলে যেতে পারবে। তবে সারা যেতে চায় না। সারা কেন, তার নিজের ছেলেও যেতে চায় না। ডেভিন অ্যাকচুয়ালি তার পিতাকে মানে না, কারণ যে পিতা তাকে ছোটবেলায় ছেড়ে দিয়ে চলে গেছিল সে তাকে এখনই মেনে নেবে সেটার কি কোনো গ্যারান্টি রয়েছে? উল্টে সে মিস্টার রিডকে বেশি ভালোবাসে। সে জানে যে মিস্টার রিড তাদেরকে দেখাশোনা করতে পারবে, সে মিস্টার রিডের সাথে থাকতে চায়। তবে মিস্টার রিড জানায় যে তার পরিবার, তার স্ত্রী, তার বাচ্চা এই স্থানেই মরেছে। এই মাটির সাথে তার হৃদয়টা জড়িয়ে রয়েছে। এই স্থানেই একা থেকে থেকে সে অভ্যস্ত এবং সে বাইরে কোথাও থাকতে পারবে না, তাই এখানেই তাদেরকে আলাদা হতে হবে। সারা সত্যিই চেয়েছিল যে মিস্টার রিড তার সাথে থাকুক, তাহলে তো এই জুড়িটা সম্পূর্ণ হয়ে যেত, তাই না? সারা তার নিজের স্বামী পেয়ে যেত এবং মিস্টার রিড আর একটা পরিবার পেয়ে যেত যাদেরকে সে হারিয়েছিল। তবে কিছু কিছু গল্প না অসম্পূর্ণই তো থাকে। মিস্টার রিড তাদেরকে একটা গুড বাই জানিয়ে সেখান থেকে তো বেরোয়। তবে ফেরার পথে সে বুঝতে পারে যে সারা এবং তার ছেলে এখনো বিপদমুক্ত হয়নি। ভিজিলের সেই ভাই, সেই ভীতু ছেলেটা, সে সেখানে চলে এসেছে এবং তাকে আটকানোর জন্যই মিস্টার রিড আবারও ফিরে আসে যেখানে তাদের গুলির আদান প্রদান হয়। মিস্টার রিড সেই ছেলেটাকে তো হত্যা করে দেয়, তবে একটা গুলি মিস্টার রিডের গায়েও লেগে গেছে যেটা তার ভাইটাল অর্গান হিট করে গেছে। এতক্ষণ ঈশ্বর ভাগ্য তার সাথে থাকলেও এবার আর তার সাথে নেই। তার বিশ্রাম নেওয়ার সময় ফাইনালি এসে গেছে। মিস্টার রিড তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তবে এই মানুষগুলোকে বাঁচিয়ে কিন্তু তার মনে কোনো দুঃখ নেই। অ্যাকচুয়ালি সে তার পরিবারকে তো বাঁচাতে পারেনি সময় মতন, তবে সারা এবং তার ছেলেকে তো বাঁচাতে পেরেছে। এবার সে নিজের কাছেই তার নিজের জীবনের মূল্যটা দিতে পেরেছে। সারা মিস্টার রিডের শেষকৃত্য পালন করে। যেহেতু সে শোষণীদের মধ্যে বড় হয়েছে, তো তাদের মতনই তাদেরই কায়দায় মিস্টার রিডের শেষকৃত্যটা পালন করা হয় এবং সারা তার ছেলে এবং টুমুন্সকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের নতুন জীবনের উদ্দেশ্যে। তাদের নতুন জীবন, কারণ সারা এবার মাইন্ডসেট করেই নিয়েছে যে সে আর ফিরবে না তার স্বামীর কাছে। বিকজ এই ললেস ল্যান্ড, এই জমি, এই মাটি তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। এতদিন তার মনে ভয় ছিল, এতদিন সে ডেভিনের জন্য সবকিছু করছিল যাতে অন্তত তার ছেলেটা নিরাপদ থাকে। তবে এবার সে মানসিকভাবে প্রস্তুত, হয়তো সে এবার ডেভিনের খেয়াল রাখতে পারবে। তার স্বপ্ন ছিল ক্যালিফোর্নিয়াতে যাওয়া, সেই সমুদ্রটা দেখা যেটা সে মিস্টার রিডকে বলেছিল। তবে মিস্টার রিডের পক্ষে তো যাওয়াটা আর সম্ভব হয়নি, তাই সে ডেভিন এবং টুমুন্সকে নিয়ে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই সিরিজের বেস্ট পার্টটা হচ্ছে যে প্রত্যেকে একটা প্রপার স্টোরি পেয়েছে। সেই ক্যাপ্টেন এডমুন্ড ডেলিঙ্গার, সে জানে যে কোন মানুষগুলোর সাথে খারাপ হচ্ছে, কোন মানুষগুলো খারাপ করছে, তা সত্ত্বেও তার হাতটা বাঁধা। তাকে আইন মেনে তো চলতে হয়েছে, তবে এই মাটি আইনের কোনো সম্মান করেন না। আইন অ্যাকচুয়ালি এখানে জীবিত নেই, সেই কারণেই তো তাকে সেই দামটা দিতে হয়েছে। মিস্টার রিডের একটা কমপ্লিট রিডেমশন এটা। মিস্টার রিড তার স্ত্রী, তার বাচ্চাকে বাঁচাতে পারেনি, তবে ফাইনালি সে সারা এবং তার ছেলেকে বাঁচিয়ে শান্তিতে মৃত্যুবরণ করেছে। যে সারা গল্পের শুরু থেকেই পালিয়ে বেড়াচ্ছিল, সে ফাইনালি নেচারটাকে বুঝতে পেরেছে। এই রাস্তায় পাহাড়ি জমি তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। একই সাথে মিস্টার জিম ব্রিজারেরও স্টোরিটা এপিক ছিল, যে মানুষটা টাকা ছাড়া কিছুই বুঝতো না। মিস্টার ব্রিজার বহুবার বলেছে যে অল্প কিছু টাকা নিয়ে সেই স্থানে এসেছে, একটা খালি ন্যাড়া জমিকে সে নিজের দুর্গ বানিয়েছে। তবে টাকার কাছে তাকেও তো মাথা নত করতে হয়েছে। আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি যে এই স্থানের কনফ্লিক্টটা কেমন ছিল, কার মধ্যে কেমন কেমন ঝামেলা এবং কেন ঝামেলা। এই সিরিজটা একটা পারফেক্ট ললেস ল্যান্ডের এক্সাম্পল দিয়েছে আমাদের। আমেরিকান প্রাইমেভাল সিরিজটা আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। আমিও আপনাদের ওপিনিয়ন্সগুলো জানতে চাই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। আমার ফেসবুক, ইনস্টা, আমার গেমিং চ্যানেল প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হবে আপনাদের সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।